স্বাগত এখন চারদিকে। জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। রাজনৈতিক প্রেক্ষাপটে উপায় না পেয়ে ডামি নির্বাচন দিতে হয়েছে বলেও আদালতে জানান তিনি। এছাড়াও বিগত সব সরকারের অধীনের নির্বাচন বিতর্কিত হয়েছে উল্লেখ করে শেখ মুজিবুর রহমানের সময়েও ক্ষমতার লোভে নির্বাচনে অনিয়ম হয়েছে বলে আদালতে মন্তব্য করেন সাবেক সিইসি। বৃহস্পতিবার নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপির দায়ের করা শেরেবাংলা থানার মামলায় তাকে আদালতে তোলা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীর শুনানি শেষে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নির্বাচনে অনিয়ম ছাড়াও শেখ হাসিনার সঙ্গে আতাত করে কমিশনের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন তিনি। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন এটা সদুত্তর উনি দিতে পারেন নাই এবং উনি বলছেন এটা আমি জানি না। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাস্তবায়ন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সম্প্রতি লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচন নিয়ে সমঝোতা হয়। আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করে সরকার। ফেব্রুয়ারির সময় ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনের সকল প্রস্তুতি চলমান। সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হচ্ছে নির্বাচনী সামগ্রী কেনাকাটার প্রসিকিউরমেন্ট, জানালেন ইসি সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে সচিব জানান, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন, কোন সময় পর্যন্ত যুক্ত হবে তা কমিশন যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবেন। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 76টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে আবেদন এসেছে। এসব নিয়ে পর্যালোচনা চলছে। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য 147টি আবেদন পাওয়া গেছে। 3 দলের একাধিক আবেদন থাকায় 144টি দল আবেদন করেছে বলেও জানান ইসি সচিব। এ সময় আবেদনের প্রাথমিক পর্যালোচনার কাজ চলছে। সীমানা নির্ধারণ সম্পর্কিত একটা কার্যক্রম আমাদের চলমান আছে, যেটা আমাদের কাছে যৌক্তিক মনে হবে যে সমস্ত ভেরিয়েবলসগুলো আছে, জনসংখ্যা, জিওগ্রাফিক্যাল লোকেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ ইত্যাদি বিবেচনায় নিয়ে যেটা যৌক্তিক মনে হবে আমরা সেটাই করব। এখন এটা চূড়ান্ত হয়নি, এটা পর্যালোচনা পর্যায়েই আছে। এবং ভোটের আগে শিডিউলের আগে প্রতীক বরাদ্দ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাট আউট পয়েন্টটাকে করবেন এবং এর সংক্রান্ত একটা সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আসন ভাগাভাগি এবং ছাড় দেওয়ার বিষয়ে এখনও আলোচনার সময় আসেনি। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ নিয়ে দলগুলোর সাথে আলোচনা হতে পারে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। আলোচনায় যুগপৎ আন্দোলনের শরিক বা দল হিসেবে গণ অধিকারের সাথে বিএনপির এ বৈঠক হয়েছে বলেও জানান তিনি। একটা জিনিস ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছেন, প্রায় সব রাজনৈতিক দলের মধ্যে এক ঐক্যমত আছে, সেটা হচ্ছে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে কটি সংস্কার করা সম্ভব সেই কটি সংস্কার হবে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের 31 দফা বাস্তবায়নের ব্যাপারে যে আমরা ঐক্যবদ্ধভাবে যেটা তৈরি করেছি সবাই মিলে, সেটা আমরা কিভাবে বাস্তবায়ন করব ঐক্যবদ্ধভাবে, মোটামুটি এই আলোচনাটাই হয়েছে। নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় নির্বাহী বিভাগকে দুর্বল করতে আলাদা কোনো কাঠামো করা যাবে না বলেও জানান তিনি।
সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে, সেটা ইনস্টেট হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ আমরা 10 বছরে সীমাবদ্ধ করলাম, সেটা কি আমাদের একটা বড় ধরনের অর্জন নয়? আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে, সাংবিধানিকভাবে, তাহলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সরকার পরিচালনা করা যাবে না। আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি, তাহলেই প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অনেকেই অনলাইনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর সিরডাপে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক সংলাপে তিনি এ অভিযোগ করেন। ডক্টর আসিফ নজরুল বলেন, সাংবাদিকতার কারণে নয়, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে করা সাধারণ মানুষের মামলায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জামিন দেওয়ার ক্ষেত্রে আমাদের আদালতের অনেকগুলো জিনিস বিবেচ্য থাকে। সেই বিবেচ্য জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে জামিনপ্রাপ্ত ব্যক্তি বের হয়ে একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যেতে পারেন কিনা, বা মামলার তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা। এগুলি আপনার যখন জামিনযোগ্য অপরাধ থাকে সেসব ক্ষেত্রেও বিচারক সেগুলি বিবেচনায় নিয়ে থাকেন। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, গণমাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে, ভিত্তিহীন, অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। কেউ বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতার সম্ভাবনা, গণমাধ্যম খুবই স্বাধীন আছে। আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি না। আপনি যা ইচ্ছা লিখছেন, আমরা কিচ্ছু আমাদের তরফ থেকে কোনো, অবশ্যই যদি আপনি মিথ্যা দেখেন, ডিসইনফরমেশন ছড়ান, ডিসইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে নামকরণ করা 808টি স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়। শেখ পরিবারের নামে নামকরণ করা আরও 169টি স্থাপনার নাম পরিবর্তনের প্রক্রিয়া চলছে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, বিগত সরকারের 16 বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে দেশের 977টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল। এর মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, সেতু, সড়ক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠান। শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। এতে 30 জনের সম্পৃক্ততা মিলেছে। আগামী রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এ মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত, পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সারির সংগঠকদের নিয়ে আত্মপ্রকাশ করল প্রাইভেট ইউনিভার্সিটি ঐক্য। বৃহস্পতিবার বিকেলে আফতাবনগরে অনুষ্ঠানে একাত্মতা জানিয়ে যোগ দেয় ছাত্রদল, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। এ সময় সংগঠনটির নেতৃবৃন্দের অভিযোগ, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ শহীদ হলেও পরবর্তীতে ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। দেশের কল্যাণে জুলাইকে ধারণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই প্রয়াস। এ সময় সংগঠনটি 18 জুলাইকে প্রাইভেট দিবস হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দাবি জানান। যারা আজকে জুলাইকে বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আপনারা জানেন, যারা আগে
সিলা স্যান্ডেল পরে রাস্তায় হাঁটতো, তারা এখন পাহাড় নিয়ে ঘুরে, তাদের মার্সিডিজ বেঞ্চের গাড়ি আছে। যারা আজকে জুলাইকে বিক্রি করে কোটিপতি হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনে কখনো রাস্তায় নামে নাই, কারণ আমাদের কখনো সরকারি চাকরির প্রয়োজন ছিল না। আপনারা যারা প্রাইভেটের স্টেকটাকে মাটি করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলেন, আপনাদের প্রত্যেকের মুখের একটা দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। তাদের দুর্নীতি যাতে আমরা ধরতে না পারি, তাদের বিরুদ্ধে যাতে আমরা আন্দোলন গড়ে তুলতে না পারি, আমরা যাতে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, যাতে আমরা ইউনাইটেড না হতে পারি, এই কারণে তারা একটা ভুজুং ভাজুং বুঝিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে রাজনৈতিক অধিকার বন্ধ করার মাধ্যমে তারা তাদের সিন্ডিকেট বজায় রেখেছে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। দেশের স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর এনবিআর চেয়ারম্যানের আশা, আলোচনার মাধ্যমে সমাধান আসবে। বৃহস্পতিবার রাতে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে এমন কথা বলেন তারা। এর আগে বিকেলে এনবিআরের অচল অবস্থা নিরসনে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসেন এনবিআর চেয়ারম্যান সহ সেখানকার 17 কর্মকর্তা। তবে বৈঠকে উপস্থিত হননি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো সদস্য। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, আগামী সপ্তাহের মধ্যে এনবিআর আন্দোলনের সমাধান মিলবে, ততক্ষণ দেশের স্বার্থে আন্দোলন বন্ধের আহ্বান জানান তিনি। এদিকে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের 1 দফা দাবিতে 27 জুন পর্যন্ত আলটিমেটাম দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অন্যথায় সারা দেশে ভ্যাট, কাস্টমস ও রাজস্ব বিভাগে কমপ্লিট শাটডাউন করার ঘোষণা দিয়েছেন তারা। জাতীয় রাজস্ব বোর্ডের মতো এরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যার সাথে আমাদের আমদানি, রপ্তানি, ব্যবসা বাণিজ্য এবং রেভিনিউ কালেকশন সবকিছু জড়িত, সেখানে যে ভুল বুঝাবুঝিগুলো হয়েছে, সেই কিভাবে হলো, কোথা থেকে হলো, সেগুলো নিয়ে একটা ধারণা পাওয়া গেছে এবং আমরা খুবই আশাবাদী যে একটা সুন্দর সলিউশন হবে। দেশের স্বার্থের খাতিরে, কারণ এটা ইম্পর্টেন্ট একটা সার্ভিস, এটা আমরা অনেক সময় এসেনশিয়াল সার্ভিস, এটার জন্য এটার খাতিরে তারা সবাই, আমি আশা করি যারা ইচ্ছা করে যারা মানবে। আমি এটা আগামী সপ্তাহে আবার একটা সভা করবো, তখন আমরা চূড়ান্তভাবে সব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ এবং প্রতিহিংসামূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আজও দেশের বিভিন্ন কাস্টমস হাউসে চলছে কলম বিরতি। চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তাদের টানা 4 দিনের কলম বিরতিতে চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা। নির্ধারিত সময়ে বন্দর থেকে পণ্য খালাস করতে না পারায় 4 গুণ জরিমানা দিতে হচ্ছে আমদানিকারকদের। 8 ঘন্টার কার্য দিবসের মধ্যে 5 ঘন্টায় বন্ধ থাকছে শুল্কায়ন কার্যক্রম, ফলে জমছে ফাইলের স্তূপ। বেলা 12টার পর শুল্ক কর্মকর্তারা কর্মস্থল ত্যাগ করায় বেশিরভাগ কাজই থাকছে অসমাপ্ত। 2 দিনের কাজ শেষ করতে লাগছে 4 থেকে 5 দিন। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবি সাথে একাত্মতা ঘোষণা করে সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত কলম বিরতি পালন করেছেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা। তবে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি ও রফতানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রী সেবা চালু রয়েছে। সংকট সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে শেষ করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে এখন থেকে কাজ শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এবছর যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। নিবন্ধিত সকল হজযাত্রী হজ পালন করতে পারায় যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা স্থায়ী নীতিতে পরিণত করতে আন্তরিক হওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, হজযাত্রী ও হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। হজ এবং ওমরাহ পালনে ইচ্ছুকরা যেন লাব্বাইক অ্যাপে সকল তথ্য পান সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। 1 জুলাই রাত 12টা 1 মিনিটে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 36 দিনের অনুষ্ঠান আয়োজন করবে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং শোক ও বিজয়ের যে পালন কমিটির, এটার এই পালন কমিটি বা এই বাস্তবায়ন কমিটির উদ্যোগে 1 জুলাই আমরা যেটি করব সেটি হলো সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। স্থান হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যাত্রাবাড়ি, উত্তরা, এই ধরনের যে বিভিন্ন জায়গা, রামপুরা, এই সমস্ত, মিরপুর, যে সমস্ত জায়গায় বেশি আক্রমণ হয়েছে, রক্ত ঝরেছে, সেসব জায়গায় ঢাকা উত্তর এবং দক্ষিণ তারা কর্মসূচি গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া দুদকের চাঁদা দাবির ভিডিও ক্লিপ নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ব্রিফিংয়ে দুদক কার্যালয়ে মহাপরিচালক বলেন, এনসিপি নেত্রী মাহমুদা ঋতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে 29তম বিসিএস এর প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া 21 জনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। এছাড়া ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী, সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 29তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গেজেট বিজ্ঞপ্তির প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডারে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্য থেকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 21 জনকে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যেই ঘটনাটাই জনাব হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে বা ওনার ব্যক্তি সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি, অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাদকের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক দ্রব্যের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান অব্যাহত থাকবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক দ্রব্যের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদকের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়, সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকাসক্তের জন্য আলাদা কারাগার নির্মাণ করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যক্রম আরও বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের একান্ত সদিচ্ছা এবং ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা 2024 প্রণীত হয়েছে। প্রায় 1.5 মাস ইশরাক সমর্থকদের নগর ভবন অবরোধের পর বৃহস্পতিবার প্রবেশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। ডিএসসিসির এই প্রশাসক দুপুরে কার্যালয়ে প্রবেশ করে কর্মচারীদের খোঁজ নেন। পেছনে কি গেছে সেটা আর স্মরণ করতে না চেয়ে শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, নগরবাসীকে ভালো রাখতে সহকর্মীদের সঙ্গে বৈঠক করে কর্মপরিকল্পনা ঢেলে সাজানো হবে। আমি তো আসলে নতুন করে আসি নাই, এটা তো আমার অফিসই, আমি আগেই যোগদান করেছি, আমি কাজ করেছি। মাঝখানে হয়তো একটু ঝামেলায়, ওটা আমি যেটা বললাম যে ওটা স্মরণ করতে চাই না। ডেঙ্গু মশা নিয়ে ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে একটি নীতিমালা করা হয়েছে। নীতিমালাটা হয়তো আগামী এক সপ্তাহের ভিতরে প্রকাশ হবে। সেটা সারা বাংলাদেশের জন্যই। তো সেই নীতিমালার আলোকে আমরা আরও কিছু প্রোগ্রাম নেব। সেখানে সেই নীতিমালায় যেভাবে নির্দেশনা আছে ঠিক সেইভাবে আমরা এগিয়ে যাব। জামালপুরে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা বঞ্চিত হয়েছেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের 17 শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গিয়ে আন্দোলন করেন বঞ্চিত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ ঘটনায় শহরের দড়িপাড়ার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তালা লাগিয়েছে কলেজ কর্তৃপক্ষ। জানা যায়, জামালপুর শহরে কয়েক বছর ধরে বেসরকারিভাবে পরিচালিত হয়ে আসছে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজটির শিক্ষা কার্যক্রম। পরীক্ষা দেওয়ার অনুমতি না থাকায় জেলা অনুমতিপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্রদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম। পরীক্ষার্থীরা জানান, চলতি বছরে শিক্ষার্থীদের কাছ থেকে এইচএসসি পরীক্ষা বাবদ 10 থেকে 12,000 টাকা নেওয়া হলেও দেয়া হয়নি প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড। এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রেজাউল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে অপসারণ না করলে শনিবার থেকে খুলনা অচল কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাত 8টার দিকে কেএমপি সদর দপ্তরের সামনে বিক্ষোভ শেষে এ ঘোষণা দেন তারা। খুলনায় বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় এসআই সুকান্তকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। এদিকে প্রথমে সুকান্তকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন ছাত্র জনতা। একই দাবিতে বুধবার কার্যালয়ের প্রধান গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। পতিত আওয়ামী সরকারের দোষর উল্লেখ করে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন ছাত্র জনতা। আমরা সংঘবদ্ধ খুলনার সাধারণ ছাত্র জনতা এই অদক্ষ ও অহংকারী পুলিশ কমিশনারের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের মাঠের কর্মসূচি চালিয়ে যাব। যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘটনার কোনো সুরাহা করা না হয়, তাহলে শনিবার দুপুর 12টা থেকে খুলনা অচল কর্মসূচির ঘোষণা করছে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে বৃহস্পতিবার 25 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী, পুরুষ ও শিশু সহ 19 জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিল। এলাকাবাসী বিষয়টি লক্ষ্য করে এবং স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। আটকদের বাড়ি বাংলাদেশের নড়াইল, যশোর, নোয়াখালী সহ বিভিন্ন জেলায়। অপরদিকে কমলগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সীমান্ত দিয়ে আরও 6 জনকে পুশ ইন করেছে বিএসএফ। এর মধ্যে 4 জন পুরুষ ও 2 জন মহিলা রয়েছেন। বরিশাল ঢাকা মহাসড়কে ট্রাক খাদে পড়ে নিহত হয়েছেন 2 জন, আর এই দুর্ঘটনায় আহত হয়েছেন 5 জন। বৃহস্পতিবার বিকেল 3টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদারীপুর থেকে বেদে সম্প্রদায়ের সদস্যদের নিয়ে পিরোজপুর ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উজিরপুরের বামরাইলের রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ সময় আহত হয় আরও 5 জন। আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত 2টার দিকে উপজেলার সাতিয়ান ইউনিয়নের কালীতলা দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, পোড়াদহের সুধীরাজপুরের আয়েশা খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে নিহতের পরিবারের সদস্যরা লাশবাহী অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। এ সময় অ্যাম্বুলেন্সটি সাতিয়ান ইউনিয়নের কালীতলা দুর্গাপুর সড়কে পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। ডাকাতরা চালক ও নিহতদের স্বজনদের কাছ থেকে 32,600 টাকা ও এক নারীর কাছ থেকে একজোড়া কানের দুল ছিনিয়ে নেয়। বিষয়টি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। এছাড়া সড়কে ডাকাতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নে সংসদের নতুন কমিটি ঘোষণা করেছে। এ সময় জাহিদুল ইসলাম ইমনকে সভাপতি ও তানজিম আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদে 33তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে 17 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। কমিটির গঠনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর এই প্রথম দেখা মিলল ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। বৃহস্পতিবার তার এক ভিডিও বার্তা প্রচার করা হয় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে, যেখানে দৃঢ় কণ্ঠে খামেনি বলেন, ইরানের ডিকশনারিতে আত্মসমর্পণ বলে কিছু নেই। সেই সঙ্গে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্জন বলতে কিছুই নেই বলেও উল্লেখ করেন তিনি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বিজয় দাবি করেন তিনি। একই সঙ্গে ইরানবাসীকে অভিনন্দনও জানান দেশটির সর্বোচ্চ এই ধর্মীয় নেতা।
ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর এবার ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ন্যাটো সামিটে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ইরানের পুনর্গঠনের উদ্দেশ্যে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার কথা বলেন ট্রাম্প। তবে এ বিষয়ে হোয়াইট হাউসে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। এর একদিন আগে চীনকে ইরানের কাছ থেকে তেল কেনার বিষয়ে পরামর্শ দেন ট্রাম্প। চীনের সঙ্গে ইরানের তেল বাণিজ্যের মধ্য দিয়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা থেকে তাকে রক্ষা করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মামলাটিকে নেতানিয়াহুর বিরুদ্ধে অপপ্রচার বলে অভিহিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছিল এবার সেভাবেই নেতানিয়াহুকে রক্ষা করবে। এই মামলা এবং বিচার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হাস্যকর বিষয়। এ সময় ট্রাম্প তাকে মহান নেতা হিসেবেও আখ্যায়িত করেন। গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির জোর প্রচেষ্টা চালাচ্ছে হামাস। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতি চুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এদিকে ইসরায়েলি অর্থমন্ত্রী জোট সরকার ছাড়ার হুমকির পরপরই উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সঙ্গে হামাসের ত্রাণ লুট ঠেকাতে সেনাবাহিনীকে 2 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। গাজায় হামলার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা চালাচ্ছে আইডিএফ। ইউক্রেনে অর্থ ও ভাড়াটে সৈন্য সরবরাহ করে ইউরোপ নিজেই নিজেদের ক্ষতি ডেকে আনছে বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ। ইউরোপকে অস্থিতিশীল করে তুলতে একটি হুমকি হিসেবেও কাজ করছে বলে মন্তব্য তার। চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে রুশ প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ইউক্রেনের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে রাশিয়া বারবার ইচ্ছা প্রকাশ করেছে এবং প্রক্রিয়া অব্যাহত রেখেছে। Осознавая неотвратимость поражения, киевский режим делает ставку на террористические акты. Попытки затянуть военные действия за счет поставок Украине вооружений и наемников повышают угрозу дестабилизации, в том числе в самой Европе. При этом Россия неоднократно выражала и продолжает выражать готовность к урегулированию конфликта. ভারতের হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় 2 জনের মৃত্যু হয়েছে। পানির তোরে ভেসে গিয়ে এখনও নিখোঁজ অন্তত 20 জন। কাংড়া জেলার একটি খাত থেকে 2টি মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ইন্দিরা প্রিয়দর্শিনী জলবিদ্যুৎ প্রকল্পের নিয়োজিত প্রায় 15 থেকে 20 জন শ্রমিক পানির তোরে ভেসে গেছে। যদিও বৃষ্টির কারণে প্রকল্পের কাজ বন্ধ ছিল, তবে এসব শ্রমিকরা প্রকল্পের কাছে একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বিশ্রাম নিচ্ছিলেন। পানির স্তর বেড়ে যাওয়ায় হুট করে আকস্মিক বন্যা শ্রমিকদের ভাসিয়ে নিয়ে যায়। তাদের উদ্ধারে চলছে অভিযান। এদিকে কুল্লু জেলার বেশ কয়েকটি অংশে আকস্মিক বন্যায় 3 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কোরিয়া যুদ্ধ শুরুর 75তম বার্ষিকী পালন করছে উত্তর কোরিয়া। এ উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছে র্যালি ও সভা সমাবেশ। বুধবার ইতিহাসের অন্যতম ভয়াবহ এই যুদ্ধে নিহত সেনাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয় সংকল্প। বন্দুকের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার শপথ নেন সাধারণ মানুষ। 25 জনকে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের দিন হিসেবে পালন করে উত্তর কোরিয়া। এছাড়াও পুরো মাস জুড়ে দেশটিতে থাকে নানা আয়োজন। 1950 থেকে 1953 সাল পর্যন্ত চলা এই যুদ্ধকে স্নায়ুযুদ্ধ সময়কার প্রথম প্রক্সি যুদ্ধ হিসেবে অভিহিত করেন সমরবিদরা।
সরকার বিরোধী বিক্ষোভে কেনিয়ার রাজধানী নাইরোবিতে একদিনে নিহত কমপক্ষে 16 জন, যাদের মধ্যে অধিকাংশই প্রাণ হারিয়েছেন পুলিশের গুলিতে। অ্যামনেস্টি কেনিয়া নিশ্চিত করেছে এই তথ্য। 2024 সালে ঐতিহাসিক সরকার বিরোধী বিক্ষোভের ঠিক এক বছর পর বুধবার রাজপথে নামে লাখো জনতা। এ সময় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। আহতদের সংখ্যা ছাড়িয়েছে 400 ঘর, যাদের মধ্যে গুলিবিদ্ধ অন্তত 107 জন। এছাড়াও আটক করা হয় অর্ধশতাধিক বিক্ষোভকারীকে। টেলিভিশন ও রেডিওতে বিক্ষোভের সরাসরি সম্প্রচার সরকার নিষিদ্ধ করলেও তা বাতিল করেন দেশটির হাইকোর্ট। বন্দর নগরী মোম্বাসা সহ বেশ কয়েকটি শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিতর্কিত কর বিল পাসের প্রতিবাদে গেল বছরের সরকার বিরোধী বিক্ষোভে কেনিয়ার প্রাণ হারান কমপক্ষে 60 জন। হিজরি নববর্ষের প্রথম দিনে পবিত্র কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়েছে। রীতি অনুযায়ী বুধবার মসজিদুল হারামে এশার নামাজ শেষ হবার পর উন্মোচন করা হয় নতুন গিলাফ। দীর্ঘ 11 মাস ধরে তৈরি এই গিলাফে ব্যবহার করা হয়েছে দামি সিল্ক কাপড়। এর ওপর স্বর্ণ রৌপ্যের সুতায় ক্যালিগ্রাফি করা হয়েছে কোরআনের 68টি আয়াত, যা দেখায় ওর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকেন লাখ লাখ মুসল্লি। এ সময় সৌদি আরবের রাজ পরিবারের প্রতিনিধি ও মসজিদুল হারামের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পবিত্র কাবা ঘরের গিলাফকে বলা হয় কিসওয়া। নতুন গিলাফ তৈরি করা হয় কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কাবা কিসওয়াতে। প্রাকৃতিক কালো রঙের 1000 কেজি সিল্ক কাপড়ের উপর 68টি কোরআনের আয়াত খোদাইয়ে ব্যবহার করা হয়েছে 120 কেজি স্বর্ণ ও 100 কেজি রূপার তৈরি সুতা। উচ্চতায় গিলাফের দৈর্ঘ্য 14 মিটার। অপর এক তৃতীয়াংশে একটি বেল্ট রয়েছে, যা 95 সেন্টিমিটার চওড়া এবং 47 মিটার লম্বা। এবারে খেলার খবর। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজশাহী সহ 4টি বিভাগে কাজ শুরু করেছে বিসিবি। খুব দ্রুত সময়ের মধ্যে পুরুষ ক্রিকেটারের পাশাপাশি নারী ক্রিকেটার তৈরিতে কাজ শুরু করবে বোর্ড। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর উদযাপন অনুষ্ঠানে কথা জানান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 4টা রিজনে আমরা 4টা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড বানাবো। সেখানে একজন হেড অফ ক্রিকেট থাকবে, তিনি তদারকি করবেন তার জেলায়, তার বিভাগে, তার রিজনে যতগুলো কোচ থাকবে সেখানে একটা প্রিমিয়ার লিগ করার চিন্তা করছি। সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি, একটা ফান্ডিং মডেল তৈরি করছি, যেখানে তাদেরকে সবসময় মিরপুরের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। আমরা এখনও কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলো মিরপুর থেকে তৈরি করি। আমরা শুরু করলাম এই 2025 সালে, এবং 25 সালের পর থেকে আমরা 26 বা 27 সালের মধ্যে আমরা আশা করব যে আমাদের যে 4টা বড় বড় রিজন থাকবে, সেই রিজন থেকে তাদের আন্ডার 19 টিম, আন্ডার 17 টিম, ফার্স্ট ক্লাস টিম, মেয়েদের সবগুলো এজ গ্রুপ টিম প্লাস ইমার্জিং টিম আমরা রিজন থেকে আনবো। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।